আজকে আমি উপরে যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, অজৈব রসায়ন ও ধাতুবিদ্যা। এই যে ৪ টে চ্যাপ্টার আছে তার উপরে আমি একটা মডেল কোয়েশ্চেন বানিয়েছি। তো ১ম এ তোমাদের স্ক্রিনে আমি একটা কোয়েশ্চেন দেবো। এই কোয়েশ্চেনটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে সেটা কোয়েশ্চেনটা তোমরা নিজেরা আগে সেই কোয়েশ্চেনের উপর একটা উত্তরপত্র তৈরি করবে। তৈরি করে তারপরে আমি যে এই কোয়েশ্চেনে যে অ্যান্সার গুলো দেবো, তো সেই অনুযায়ী তোমরা তোমাদের উত্তরপত্র মিলিয়ে নেবে। তো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু অনেক উপকার হবে এবং তোমরা জিনিসগুলো আরো বুঝতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। তো ১ম এ আমি যে স্লাইডটা দিচ্ছি সেখানে আমি কোয়েশ্চেন গুলো দিচ্ছি। তোমরা সেগুলো আগে স্ক্রিনশট নাও এবং তারপরে কিন্তু ওটার একটা পরীক্ষা দাও। ঠিক আছে? তো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে পরীক্ষা দিয়েছো। তো চলো এবার আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তো সব উত্তর আমি ডিটেইলস এ দেব না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি যেভাবে নির্দেশ দেবো তোমরা সেইভাবে কিন্তু এগোবে। কিছু কোয়েশ্চেন আমি করে দিচ্ছি সংক্ষেপে। এবার কিছু কোয়েশ্চেন তোমাদের বইয়ে কোথায় আছে আমি বলে দেবো। তো সেই অনুযায়ী তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে দেখো, যে কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি সেটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। তো ১ম যে কোয়েশ্চেনটা আছে, ৪ গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপি তে পিভি এর মান কত? ঠিক আছে? তো এর জন্য ৪ টে অপশন আছে। তো এটা আমরা কিভাবে করব দেখি। ফার্স্ট হচ্ছে 1.1। তো আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেখানে এনটা কি আমার মোল সংখ্যা। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা একটা আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন ১ মোল হাইড্রোজেন মানে ক গ্রাম? ১ মোল হাইড্রোজেন মানে হচ্ছে ২ গ্রাম। ঠিক আছে? যেহেতু H2 হাইড্রোজেনের ১ করে, তো ২ গ্রাম। তাহলে ৪ গ্রাম H2 মানে হচ্ছে কত? ৪ গ্রাম H2 মানে হচ্ছে ৪ গ্রাম। সরি, ৪ গ্রাম H2 মানে হচ্ছে কত মোল? আ তো 4/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মোল। ঠিক আছে? তাহলে আমার এখানে N এর মানটা কত বেরোচ্ছে? N এর মানটা বেরোচ্ছে 2। ঠিক আছে? তাহলে পিভি ইজ ইকুয়াল টু N এর মান হচ্ছে 2 আর 2। ঠিক আছে? তাহলে আমার যে সঠিক অ্যান্সারটা হবে আমার কি? বি এরটা। ঠিক আছে? তাহলে 1.1 তার যে সঠিক যে অ্যান্সারটা সেটা হবে বি এর অ্যান্সারটা সঠিক হবে। এবার আমি আসছি আ 2nd যে কোয়েশ্চেনটা আছে 1.2। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমি আসছি। স্থির চাপে আদর্শ গ্যাসের V/T এর মান মোল সংখ্যার সঙ্গে কি রকম সম্পর্ক আছে? তো এক্ষেত্রে 1 পয়েন্ট যে 2, তো ১ম এই আমরা PV = nRT এই সমীকরণটা লিখে নিলাম। তারপরে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? V/T লিখতে পারি nR/P। এবার দেখো বলেছে স্থির চাপ। ঠিক আছে? চাপটা স্থির। তাহলে চাপ স্থির মানে কি? P হচ্ছে কনস্ট্যান্ট আর R তো এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে R মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে R/P এর অনুপাতটা কি? তার মানে এই যে টার্ম, তাহলে এই টার্মটাই কি? কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে ভেদের সূত্র অনুযায়ী আমরা কি জানি, যদি কনস্ট্যান্টটা তুলবি তাহলে V/T সমানুপাতিক N। ঠিক আছে? তাহলে V/T, তাহলে যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে কি হবে? সমানুপাতিক। অর্থাৎ এর অ্যান্সারটা সঠিক। তাহলে 1.2 এর যে কোয়েশ্চেনের অ্যান্সার সেটা হবে এর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে? আচ্ছা। এবার আসছি 1.3 এই কোয়েশ্চেনটায়। ঠিক আছে? এখানে কি বলছে দেখো, N মোল, N মোল আদর্শ গ্যাসের জন্য PV ভার্সেস T লেখচিত্রটা
কেমন হবে? ঠিক আছে? দেখো আবার বলছি পিভি ভার্সেস টি, পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি নয় কিন্তু। পিভি ভার্সেস টি ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে? তো এর জন্য আমি আবার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই যে সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণটা এটা আবার লিখে নিলাম। তো আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ কি? y is equal to mx plus c। তো যদি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে c is equal to কি হয়? c is equal to 0 হয়। অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে y is equal to mx এরকম হয়। ঠিক আছে? তাহলে আমাদের এই যে সমীকরণটা আর এই সমীকরণটা যদি আমরা তুলনা করি তাহলে y কার সাথে তুলনীয়? PV র সাথে। আর x কার সাথে তুলনীয়? P এর সাথে। ঠিক আছে? তুলনা করো। আর m টা রিপ্রেজেন্ট করছে nr কে। ঠিক আছে? m টা রিপ্রেজেন্ট করছে nr কে, মানে এইটাকে। দেখতেই পাচ্ছ এই পিভি ইজ ইকুয়াল টু nrt, পিভি ভার্সেস যে টি, এই যে গ্রাফটা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার মতো আচরণ করছে বা সেই যে সমীকরণ তার সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ এর যে সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে এর অ্যান্সারটা সঠিক হবে। অর্থাৎ এই অ্যান্সারটা সঠিক হবে। ঠিক আছে? আবার বলছি এটা কিন্তু গুলিয়ে ফেলো না। এটা অত্যন্ত কনফিউজিং কোয়েশ্চেন। তোমরা যেটা পড়েছো বইতে সেটা হচ্ছে পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভি। সেই গ্রাফটা কিন্তু এইরকম হবে। এই টাইপের দেখতে হয়। এখানে পি বা ভি থাকবে। তো এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ঠিক আছে? তো এইবার আমি আসছি 1.4 এই কোয়েশ্চেনটা। কি বলছে? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী বলে একটা রাসায়নিক সমীকরণ দেয়া আছে, দেখো মিথেন প্লাস ২ একটা মিথেন আছে, দুটো অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করছে। একটা কার্বন ডাই অক্সাইড অণু আর দুটো জলের অণু তৈরি করছে। বলছে ১০ মোল কার্বন CH4 পোড়াতে অর্থাৎ মিথেন পোড়াতে এসটিপি তে কত আয়তন অক্সিজেন লাগে? তো এটা একটা শর্ট কোয়েশ্চেন, তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমার যদি একটুখানি বলি আমি এটাকে বোঝাই, তাহলে দেখো এখানে কত আছে? এখানে আছে ১, তাই তো? আর এখানে আছে ২। তাহলে ১ মোল মিথেন ২ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। কিন্তু এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে ১ মোল মিথেন কিছু নেই মানে ১ আছে। ২ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। তাহলে ১০ মোল মিথেন পোড়াতে কত মোল অক্সিজেন লাগবে? তাহলে ১০ মোল অক্সিজেন পোড়াতে, তাহলে ১ মোল পোড়াতে লাগছে ২ মোল। তাহলে ১০ মোল পোড়াতে লাগবে ২০ মোল অক্সিজেন। ঠিক আছে? তাহলে আমার রিকোয়ার্ড যে অক্সিজেন সেটা হচ্ছে ২০ মোল অক্সিজেন। তো এইবার দেখো আ সরি আ তো এইবার দেখো তাহলে ১ মোল, তাহলে ১ মোলের আয়তন কত হয়? ১ মোলের আয়তন হয় ২২.৪ লিটার। অবশ্যই এটা কি? এসটিপি তে। ঠিক আছে? এসটিপি তে ১ মোলের আয়তন হয় ২২.৪ লিটার। তাহলে ২০ মোলের আয়তন কত হবে? তাহলে ২০ মোলের আয়তন হবে ২০ ইন্টু ২২.৪ এত লিটার। তাহলে এই দশমিক তুলে নিচে ১০ দিই, ০ কেটে দিই। তাহলে 448 লিটার। তাহলে সঠিক যে উত্তর সেটা হচ্ছে আমার এর অ্যান্সারটা সঠিক। তাহলে এইভাবে কিন্তু আমরা এই 1.4 টাইপের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা করব। ঠিক আছে? আচ্ছা, এইবার আসছি 1.5 1.5 এর যে কোয়েশ্চেনটা আছে সেটা করব। কি বলছে? অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে উপযুক্ত যৌগটি হলো, এখানে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সি এর অ্যান্সারটা হবে। সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইডকে আমরা দিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করি। ঠিক আছে? এবার আসছি 1.6 এই কোয়েশ্চেনটা। কি বলছে? নাইট্রোজেন আ বন্ধনের ১ম ধাপে বিদ্যুতের ফলে নিম্নোক্ত কোন যৌগটি উৎপন্ন হয়? তো এখানে নাইট্রোজেন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে এ। অর্থাৎ এর অ্যান্সারটা হবে সঠিক। ঠিক আছে? এটা হচ্ছে 1.6 এর উত্তর। আচ্ছা 1.7 টায় আমরা আসছি। কি বলছে? লঘু সালফুরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হবে? তো এখানের সঠিক অ্যান্সারটা হবে সি। ঠিক আছে? আ রং হবে সবুজ। আচ্ছা এবার আসছি 1.8 অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কোন ধাতব লবণের জলীয় দ্রবণ বিক্রিয়া করে বাদামি অধক্ষেপ উৎপন্ন করে? তো এখানে
1.8 এর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এরটা হবে Fe3 অর্থাৎ ফেরিক লবণ। ঠিক আছে? এবার আসছি 1.9 লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হচ্ছে বি এর অ্যান্সারটা সঠিক। 1.9 তার সঠিক অ্যান্সারটা হবে এটা Fe2O3 অর্থাৎ বি এর অ্যান্সারটা সঠিক। এবার আসছি 1.10 যে কোশ্চেনটা তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুর নাম হচ্ছে লোহা। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের যে এমসিকিউ গুলো ছিল তার অ্যান্সার। তোমরা একটু মিলিয়ে নাও এবং কত পেলে প্রত্যেকটা এক করে আছে একটু তোমরা যোগ করে এক জায়গায় লেখো। ঠিক আছে? আচ্ছা। এবার আসছি যে বড় কোশ্চেন গুলো আছে অর্থাৎ সরি বড় নয় শর্ট কোশ্চেন ১ নম্বর যে শর্ট কোশ্চেন। তো প্রথমের 2.1 2.1 এর যে অ্যান্সারটা হবে আমি একটু বলে দিই। এটা বইতেই আছে 0.082 ঠিক আছে? যে ইউনিট যেটা আছে সেটা লিখে দেবে। যে ইউনিটটা আছে এই ইউনিটটা লিখে দেবে। আচ্ছা এবার আসছি 2.2 এর যে অ্যান্সারটা এনআরটির একক কি? তো আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি তাই তো? তাহলে এনআরটি মানে কি? তাহলে এনআরটি মানে হচ্ছে পিভি। তাহলে পিভি মানে কি? পিভি মানে হিসাব করে দেখা যায় পিভি মানে হচ্ছে কার্য। ঠিক আছে? তাহলে এনআরটির একক হবে কার্যের একক। তাহলে এসআই পদ্ধতিতে কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক। ঠিক আছে? তাহলে তাহলে তোমরা এইভাবে লিখবে এনআরটির এসআই একক হচ্ছে জুল, আর সিজিএস এ হচ্ছে আর্ক। ঠিক আছে? এবার আসছি 2.3 কি বলছে? স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করলে ওই গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? তো একটা বদ্ধ পাত্র আছে, ঠিক আছে? বদ্ধ পাত্রে গ্যাস আছে। যদি বাইরে থেকে আমি আরো কিছু গ্যাস এড করি তাহলে কি হবে? গ্যাসের অণুর সংখ্যা পাত্রের মধ্যে কি হবে? বেড়ে যাবে। তাহলে গ্যাসের অণুর সংখ্যা যদি পাত্রের মধ্যে বেড়ে যায় তাহলে তার দেয়ালের সাথে যে সংঘর্ষ হচ্ছিল তার পরিমাণ কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ পাত্রের গায়ে আরো চাপ প্রয়োগ করবে। অর্থাৎ চাপ বৃদ্ধি হবে। ঠিক আছে? তো এটা তোমরা এক কথাও লিখতে পারো বা আমি যেটুকু বললাম একটু ব্যাখ্যা করেও দিতে পারো। ঠিক আছে? তো এক কথায় বললে হবে কি? চাপের পরিমাণ বেড়ে যাবে। এবার আসছি 2.4 2.4 ইউরিয়ার ২ টি উপাদান এই কোয়েশ্চেনটা একটু করতে ভুল হয়েছে। আ ইউরিয়া তৈরি করতে যে দুটো উপাদান লাগে তার নাম আমি এখানে লিখতে বলেছি। তো এখানে যে দুটো উপাদান লাগে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? NH3 এই অ্যামোনিয়া গ্যাস লাগে। তো আসছি এবারে 2.5 মুছে দিই। এবার আমি আসছি 2.5 যে কোয়েশ্চেনটা আছে সেখানে ফেরিক ক্লোরাইড আ এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তো তোমরা এই সংকেত বা এই বিক্রিয়াটা বইতে পেয়ে যাবে। তো এর যে সংকেত যেটা অদক্ষেপ পড়ে সেটা হচ্ছে FeOH whole thrice এর অদক্ষেপ পড়ে। তো এদের অদক্ষেপটা হচ্ছে বাদামি, এই অদক্ষেপটা পড়ে। আচ্ছা এবার আসছি 2.6 এর কোয়েশ্চেনের অ্যান্সারটা উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে N2 এর বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় এটাও তোমরা বইতে পেয়ে যাবে। তো যে যৌগটার নাম হচ্ছে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ঠিক আছে? এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। যৌগটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ঠিক আছে? এবার আসছি 2.7 2.7 সত্য মিথ্যা লেখো। ২ টি ভিন্ন ধাতুর পরস্পর যুক্ত আকরিক হলো ম্যাগনেটাইট। তো ম্যাগনেটাইটের সংকেত হচ্ছে এটা। আয়রনের দুটো অক্সাইড আছে FeO ফেরাস অক্সাইড এবং Fe2O3 ফেরিক অক্সাইড এর মিশ্রণটা হচ্ছে ম্যাগনেটাইট। ঠিক আছে? তাহলে দেখো তো এখানে
দুটোই হচ্ছে লোহা আছে। তাহলে এই যে অ্যান্সার, সেটা অ্যান্সারটা হবে মিথ্যা। কারণ আ এতে দুটো অক্সাইড আছে, দুটোতে লোহা আছে। দুটো ভিন্ন ধাতু কিন্তু নেই। আচ্ছা, থার্মিক ওয়েল্ডিং কি? আ এটা তোমরা যেকোনো স্ট্যান্ডার্ড বইতে পেয়ে যাবে। সেখান থেকে একবার দেখে নেবে। থার্মিক ওয়েল্ডিং মেইনলি তোমার একটা মিক্সচার, ঠিক আছে? এখানে অ্যালুমিনিয়াম ৩ ভাগ থাকে। আ তো আর লোহার একটা এই Fe2O3 মিশ্রণ থাকে। তো এইটা তোমরা যেকোনো স্ট্যান্ডার্ড বইতে দেখো, থার্মিক ওয়েল্ডিং খুব ভালো করেই লেখা আছে। এবার আমি আসছি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ১ম এই 3.1 যেটা আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আদর্শ গ্যাস কি? তো যে সকল গ্যাস PV = সমীকরণ মেনে চলে, এই সমীকরণটা মেনে চলে, তাদেরকেই বলা হয় আদর্শ গ্যাস, বা এইভাবেও লিখতে পারো যে সকল গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, তো তাকেও আদর্শ গ্যাস বলে। এইভাবেও তোমরা লিখতে পারো। আচ্ছা, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর প্রভাব কি? তো একটা আ ধরো একটা গ্যাসের পাত্র আছে। এর মধ্যে গ্যাসের অণুগুলো আছে। তো এটা যদি তুমি আস্তে, আস্তে উষ্ণতা বাড়াও, তাহলে গ্যাসের অণুগুলোর গতিবেগ কি হবে? আস্তে, আস্তে বৃদ্ধি পাবে। তো গ্যাসের অণুগুলো যেই বৃদ্ধি পাবে, তাহলে গ্যাসগুলো কি হবে? দেয়ালে সাথে সংঘর্ষ বেড়ে যাবে এবং চাপও কি হবে? বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে? এইভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা করবে। তো আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ এই 3.2, এইটাও তোমরা যেকোনো স্ট্যান্ডার্ড বইতে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে একবার দেখে নেবে। দুটো পয়েন্ট আছে দেখবে। একটা হচ্ছে চাপের সংশোধন, আরেকটা হচ্ছে আয়তনের সংশোধন। সংক্ষেপে বলি বিষয়টা কি? আমরা যেকোনো পাত্রে যখন আদর্শ গ্যাসের সমীকরণ লিখি, তখন যে আদর্শ গ্যাসের যে অণু, সেগুলোকে আমরা আয়তনটা নগণ্য বলে ধরে নিই। কিন্তু বাস্তবে তো সেটা হয় না। আর যেকোনো গ্যাসের যে অণুগুলো, তার একটা নির্দিষ্ট আয়তন তো থাকেই। তো সেক্ষেত্রে আয়তনটা আমরা বাদ দিই। তো আয়তনটা বাদ দেওয়ার জন্যে একটা সমস্যা হয়। আর আরেকটা জিনিস ধরে নিই যে আয়তন গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি, সেগুলো আমরা ধরে নিই কি সমস্তটাই হচ্ছে আ অণুগুলোর যে শক্তি, সেগুলো সমস্তটাই ধরে নিই গতিশক্তি। কিন্তু গ্যাসের অণুগুলোর মধ্যে খুব হালকা হলেও আকর্ষণ বল থাকে। অর্থাৎ দুটো অণু, গ্যাসের দুটো অণু পরস্পরকে আকর্ষণ করে। তার ফলে একটা চাপেও প্রভাব পড়ে। ঠিক আছে? তোমরা এটা স্ট্যান্ডার্ড বইয়ে দেখে নেবে। তো এইভাবে লেখা আছে। এটা ২ নম্বরের মতো উপযোগী করে লিখলেই হবে। এবার আসছি আমরা 3.3 যে কোয়েশ্চেনটা আসছে। জীবযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। এটা একদম খুব সহজ। এটা হচ্ছে জীবযন্ত্রে প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস। আর এর সমিত সমীকরণ হচ্ছে এটা FeS প্লাস H2SO4। আ আর এর সমীকরণ হবে FeSO4 প্লাস H2S। ঠিক আছে? তো এটাও তোমরা একটা বইতে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আসছি আ তারপরে যে কোয়েশ্চেনটা 3.4, তো নাইট্রোলিন খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য বা যেকোনো পরীক্ষার জন্য। নাইট্রোলিন হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ। এটা তোমরা অজৈব যে রসায়নের যে জায়গাটা আছে, তো সেইখানে তোমরা এটা পেয়ে যাবে। ১০০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম কার্বনেট এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের যে ধূসর মিশ্রণ পাওয়া যায়, তাকে নাইট্রোলিন বলে। এটা বিক্রিয়াটা দেখবে এরকম CaC2 প্লাস নাইট্রোজেন ১০০০ ডিগ্রি বা ১১০০ ডিগ্রি সেন্টিগ্রেড এটা হবে CaNCN প্লাস সি, এই এটার মিশ্রণ। এই মিশ্রণটাকেই বলা হচ্ছে নাইট্রোলিন। ঠিক আছে? এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকেই বলা হচ্ছে নাইট্রোলিন। তো এটা বইতে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর্দ্র বায়ুতে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয় কেন? এর কারণ হচ্ছে জিঙ্ক বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে 3.5, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট এবং জিঙ্ক হাইড্রক্সাইড। ঠিক আছে? জিঙ্ক হাইড্রক্সাইড এইটা তৈরি করে সাদা রঙের। বাতাসে ফেলে রাখলে তৈরি হয়। ফলে জিঙ্ক আস্তে, আস্তে কি হয়? ক্ষয়ে যায়। তো এইবার আসছি 3.6,
সক্রিয়তা নিম্নক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলা হয়েছে সক্রিয়তা নিম্নক্রমে। এখানে ধাতুর নাম দেয়া আছে দেখো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, lead, আয়রন। তো তোমরা দেখবে বইতে ধাতুর সক্রিয়তা শ্রেণী আছে ধাতুবিদ্যাতে। তো সেইখানে তোমরা পেয়ে যাবে। তো এইখানে সক্রিয়তা নিম্নক্রমে সাজাও মানে হচ্ছে বড় থেকে ছোটতে সাজাতে বলেছে। তো এখানে সবথেকে যে সক্রিয় ধাতু আমার চোখে পড়ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এটা সক্রিয় হচ্ছে কার? অ্যা ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে লোহা, তারপরে lead, তারপরে কপার। তো এইভাবে সাজাতে বলা হয়েছে। তো তোমরা যদি এইভাবে সাজাতে পারলে ভালো, না সাজাতে পারলে লিখতে হবে ধাতুর নিম্নক্রম অনুযায়ী সক্রিয়তা নিম্নক্রম অনুযায়ী সাজিয়া পাই বলে পরপর কমা দিয়ে লিখলেও হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে নির্দেশ অনুযায়ী সাজাও না, নির্দেশ অনুযায়ী করো। মানে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো এখানে অঙ্কের কোয়েশ্চেন আছে। তো ১ম এ আমরা 4.1 এর যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো সেটা করার চেষ্টা করি। এটা কি বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে ১ম এ আমরা লিখে নেব P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এরকম লিখে নিলাম। তাহলে P1 সমান P ধরে নাও, আ P1 সমান V আর T1 সমান বলে দেওয়া আছে কত? ২৭৩ লেখা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা ২৭৩ কেলভিন। এই প্রসঙ্গে বলে রাখি আমাদের গ্যাসের অঙ্কগুলো করতে হলে অবশ্যই কিন্তু উষ্ণতা সেন্টিগ্রেডে রাখলে চলবে না। এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? চাপ দ্বিগুণ করা হলো অর্থাৎ P2 আমি করে দিয়েছি 2P, V2 করে দেওয়া আছে V/2 চাপ দ্বিগুণ করে উষ্ণতা অর্ধেক করা হলো। আমার T2 টা কত বার করতে হবে। এটা দেখলে বোঝা যাচ্ছে এটা একটা বয়লের সূত্রের অঙ্ক। চাপ দ্বিগুণ এবং চাপ দ্বিগুণ করার ফলে আয়তন হ্রাস পেয়ে অর্ধেক হয়ে গেছে। তো উষ্ণতা স্থির থাকবে অর্থাৎ উষ্ণতা 0 ডিগ্রি হবে। তো এখানে বসালেও আমরা সেটাই পাবো। দেখো কিভাবে পাই। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে PV বাই ২৭৩ ইজ ইকুয়াল টু 2P ইন্টু V/2 বাই T2। ঠিক আছে? এই ২, ২ কেটে গেল। তাহলে আমার আসছে PV বাই ২৭৩, তারপর আসছে PV বাই T2। সরি, PV কেটে গেল বা T2 সমান আসছে ২৭৩ কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্যাসটার উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? তো এইভাবে আমাদের এটা করতে হবে। আচ্ছা, এইবার আমি আসছি 2nd যে কোয়েশ্চেনটা আছে 4.2। এসটিপিতে একটি গ্যাসের ১১২ এমএল আয়তনের ভর হচ্ছে 0.22 গ্রাম। ঠিক আছে? এটা একটু ভালো করে লিখে দিই। 0.22 গ্রাম। ওই নমুনায় কটি অণু আছে? গ্যাসটির মোলার ভর কত? ঠিক আছে? তো এটা ১ম এ আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এসটিপিতে ১১২ এমএল মানে হচ্ছে ১১২ এমএল মানে কত লিটার? তাহলে ১১২/1000 লিটার। ঠিক আছে? ১১২ এমএল মানে এত লিটার। এটা বার করে নিলাম। এভাবে লিখে নেবে আগে। তাহলে এরপর কি করব? তাহলে ১১২/1000 এত লিটারের ওজন কত? 0.22 গ্রাম। তাহলে 22.4 লিটারের ওজন কত হবে? 0.22 বাই ১১২/1000 ইন্টু 22.4। তো এটা করলে আমরা পাবো হচ্ছে ৪৪ গ্রাম। ঠিক আছে? তাহলে এটা কেন করলাম?
কেন করলাম? এর কারণটা হচ্ছে আমরা জানি এসটিপি তে যেকোনো গ্যাসের ভর হচ্ছে ১ মোল। ১ মোল যেকোনো গ্যাসের ভর হচ্ছে ২২.৪ লিটার। আবার বলছি এসটিপি তে ১ মোল যেকোনো গ্যাসের আয়তন হচ্ছে ২২.৪ লিটার। ঠিক আছে? তাহলে এসটিপি তে ১১২ এমএল এর ভর আমার দেওয়া আছে। তাহলে আমি ২২.৪ লিটারের ভর পেয়ে যাবো এসটিপি তে। তাহলে ২২.৪ লিটারের যেই ভর পেয়ে গেলাম সেটাই আমার কি হবে? ১ মোল গ্যাসের ভর। ঠিক আছে? তাহলে এই গ্যাসটার মোলার ভর হচ্ছে কত বেরিয়ে গেল? ৪৪ গ্রাম। অর্থাৎ ১ম এ আমার এইটা বেরিয়ে গেল। ঠিক আছে? আগেরটাও বার করা যায়, কোনো অসুবিধা নেই। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার কটি অণু বার করব। ঠিক আছে? তো আগের থেকে আমরা পেলাম কি ৪৪ গ্রাম পেলাম। এখান থেকে একদম সহজেই বেরিয়ে যাবে দেখো। ৪৪ গ্রামে অণু ৪৪ গ্রাম মানে ১ মোল। অণু আছে কত? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10 to the power 23 তাহলে ১ গ্রামে থাকবে কত? 6.022 into 10 to the power 23/৪৪ আর 0.22 গ্রামে থাকবে হচ্ছে 6.022 into 10 to the power 23/৪৪ into 0.2 তো এটা করলে আমার বেরোবে যেটা সেটা হচ্ছে 3.011 আমি অলরেডি করে রেখেছি 10 to the power 26 তাহলে অণুর সংখ্যা হচ্ছে এটা। তো এইভাবে আমাকে এই 4.2 এর যে অঙ্কটা আছে সেটা করতে হবে। এবার আসছি 4.3 যে অঙ্কটা দিয়েছি আমি সেটা এগোচ্ছি দেখো। ৩৬ গ্রাম ম্যাগনেসিয়ামের সহিত অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায় কত কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হয়? উৎপন্ন হাইড্রোজেনের STP তে আয়তন কত? তো এর জন্য ১ম এ আমায় করতে হবে কি বিক্রিয়াটা লিখে নিতে হবে। তো ম্যাগনেসিয়াম তার সাথে HCl এর বিক্রিয়ায় কি তৈরি হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস পাশে লিখলে ভালো হয়। একটু পাশে লিখি প্লাস প্লাস ক্লোরিন। ঠিক আছে? সরি প্লাস হবে হাইড্রোজেন। ঠিক আছে? আ তো এটা হচ্ছে বিক্রিয়াটা ১ম এ আমি লিখে নেব। তারপরে আমাকে যেগুলো লাগবে সেগুলো আমার লাগ আ করতে হবে। ঠিক আছে? কত গ্রাম? ৩৬ গ্রাম। তাহলে আমার ম্যাগনেসিয়ামের এটা বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের আমরা জানি ২৪। আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বার করতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কি করে বার করব? ম্যাগনেসিয়ামের হচ্ছে ২৪ আর ক্লোরিন আছে ২ টো ৩৫.৫ গুণ ২। ঠিক আছে? তাহলে ১ম এ এর নেক্সট যে স্টেপ সেটাকে আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এটা 2 বসালেই হয়ে যাবে। 2 HCl হ্যাঁ, তাহলে এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে যেটা আমি পাবো সেটা হচ্ছে ৯৫ গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা ২৪ গ্রাম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাচ্ছি? ৯৫ গ্রাম। আর হাইড্রোজেন পাচ্ছি ক গ্রাম? ২ গ্রাম। ঠিক আছে? তো ১ম এ আমরা এটা লিখে নিলাম। তারপরে একদম সরল ঐকিক নিয়ম। ঠিক আছে? ফার্স্ট যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে ২৪ গ্রাম লিখে নেব ২৪ গ্রাম mg থেকে MgCl2 পাই ৯৫ গ্রাম। তাহলে ১ গ্রাম থেকে পাই হচ্ছে কত? ৯৫/২৪ আর ৩৬ গ্রাম থেকে আমরা পাবো ৯৫/২৪ গুণ ৩৬। তো এটা করলে পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নেবে করে। আমি করেছি ১৪২.৫ গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা পেলাম হচ্ছে ১৪২.৫ গ্রাম আ ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাবো। আচ্ছা ২ নম্বর যে কোয়েশ্চেনটা আছে এইটা হাইড্রোজেন কত পাই? তাহলে ২৪ গ্রাম mg থেকে H2 পাই ২ গ্রাম।
তাহলে 36 গ্রাম থেকে পাবো কত? 2/24 গুণ 36 করলে পাবো হচ্ছে 3 গ্রাম। ঠিক আছে? ২ দিয়ে কাটবে ১২, ২ দিয়ে কাটবে ১২, ৩ × ১২ = ৩৬। ঠিক আছে? ৩ গ্রাম পাই। ঠিক আছে? আচ্ছা এসটিপি তে আয়তন কত বলেছে? তো এটা একদমই সহজ। ২ গ্রাম H2 এর আয়তন হচ্ছে কত? 22.৪ লিটার। ঠিক আছে? তাহলে ৩ গ্রামের আয়তন কত হবে? আ তাহলে ৩ গ্রাম H2 এর আয়তন হবে 22.৪/২ ইন্টু ৩। এটা করলে পাই হচ্ছে 34.61 এত লিটার এরকম কিছু একটা হবে। তো এই হচ্ছে 4.4 এর যে কোয়েশ্চেন তার অ্যান্সার। আচ্ছা এবার 4.5 এই যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে Mn প্লাস Ne বিক্রিয়াটি জারণ না বিজারণ? তো দেখতেই পাচ্ছ এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, ইলেকট্রন গ্রহণকে বলা হচ্ছে বিজারণ। তাহলে ফার্স্ট যে পার্ট তার অ্যান্সার হবে বিজারণ। আর সেকেন্ড পার্ট কপার সালফেটের দ্রবণে লোহার টুকরো যোগ করলে কি হবে? CuSO4 প্লাস আয়রন তাহলে কি হবে? FeSO4 প্লাস কপার। এটা হবে। আর অর্থাৎ আ লোহার টুকরের উপরে কপারের একটা আস্তরণ পড়ে যাবে। ঠিক আছে? বাদামি রঙের একটা আস্তরণ পড়ে যাবে। তো এই ছিল আমাদের যে কোয়েশ্চেন পেপারটা দিলাম তার যে উত্তরগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করলাম। সুতরাং আবার বলছি তোমরা পরীক্ষাটা দাও। তারপরে এই উত্তরগুলো একটু মিলিয়ে নাও এবং নিজেদেরকে ইভ্যালুয়েট করে দেখো তোমরা কত পেলে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।